How we can understand যে আমরা মার্কারের এফিসিয়েন্সি আমার যে ফ্যাব্রিক কোয়ালিটি হোয়াট এভার ইট ইজ যেটা আমার আছে আমাকে তো কাটতেই হবে। সো হাউ আই ক্যান অপটিমাইজ ইট, এই প্রবলেমগুলো আপনি প্রোডাকশনের পরে ডাইং করার পরে কিভাবে আপনি সলভ করবেন? আমার একটা ক্যালকুলেশনে আমি যদি বলি তাহলে আসলে 35 থেকে 40% ওয়েস্টেজ কিন্তু আসলে চলে যায় আমি একটা ইয়ানটা হাতে পাওয়ার পর। ইটস এ কমপ্লিটলি ম্যাথমেটিক্যাল বেসড সায়েন্স, রাইট? আমি অঙ্ক ভালো পারলে আমি ভালো সেভ করতে পারবো, আমি যদি অঙ্ক খারাপ পারি তাহলে আমি সেভ করতে পারবো না। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের যে ক্রাইসিসটি আছে এইটি প্রায় 90% সলিউশন ইট ইজ দেয়ার। এফিসিয়েন্সিটা তখন 87 থেকে 82-তে অথবা 83-তে চলে আসে। এটা 20 থেকে 25% কেসে হয়। এইখানে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে কিনা? আমরা একটা খুবই কমন কনসেপ্ট জানি যে লে যত কম হবে তত ভালো কাটিং, রাইট? বাট অ্যাকচুয়ালি কি কখনো হয় লে কম? আমরা যদি প্রায়োরিটি সেট করতে পারতাম তাহলে এটার বাকি মেকানিজম দাঁড় করে ফেলতে পারতাম। তো প্রথম লেকিংটা হচ্ছে আমাদের প্রায়োরিটি, আর প্রায়োরিটিটা হতে হয় টপ ডাউন। বাজারে আমাদের জানার মতো 19টা কম্পিটিটিভ সলিউশন আছে যারা ক্যাড নিয়ে কাজ করে। আমরা কি কখনো তাদেরকে জিজ্ঞেস করেছি যে স্ট্রাইপ মার্ক করা যায় কিনা? ওয়েলকাম টু দ্য এফিসিয়েন্সি সেল মিটিং হেয়ার টুডে। অ্যাকর্ডিংলি আমাদের আজকের টপিক হচ্ছে কাটিং ওয়েস্টেজ, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এভার ডিসকাসড in this industry since beginning, and it will be. I am privileged to have everyone here. Thank you so much. All the industry experts from factory side, from technology side. আমরা চেষ্টা করেছি আজকে ইউজার সাইডে, ফ্যাক্টরি সাইডে, কনসালটেন্ট, the technology provider, so that a versatile combination of expertise we can discuss on the same topic with a mutual interest on this fabric optimization or cutting waste reduction. আমি আসলে রাইট ট্রেকে হাঁটতেছি না। রাইট ট্রেকে না হেঁটে আমি চাচ্ছি যে বিভিন্ন ওয়েজে আমি পাস করাচ্ছি। সেটা হলো যে আমি প্রথমেই বলি ইয়ার্ন থেকে আমরা শুরু করি। বায়ার রিকোয়ারমেন্টস অনুযায়ী 40 সিঙ্গেল ইউজ করা দরকার। জিএসএম কাউন্ট করবে 160 লেখার ক্ষেত্রে। তখন দেখা যাচ্ছে আমি গার্মেন্টস ওনার, আমি এটাকে 40 সিঙ্গেল সুতা না নিয়ে 36 দিয়ে আমি কাভার করতেছি। 36 দিয়ে কাভার করার কারণে আমি সিঙ্কেজ ঠিক রাখতে পারতেছি না, আমি জিএসএম ঠিক রাখতে পারতেছি না। এই হিস্ট্রি মনে করে কোনো রকম আমি ডাইং কাটিং সেকশনে ফালাই দিলে মনে করি যে আমি বেঁচে গেলাম। তারপরে এবার দোষ সব কাটিং সেকশনের ইনচার্জের উপর। A4 এর দোষ হলো প্রোডাকশন ডিপার্টমেন্টের উপর। কোনো রকম পাস করে দিল প্রোডাকশন ডিপার্টমেন্টের উপর। প্রোডাকশন ডিপার্টমেন্ট কোনো রকম পাস করে দিল ফিনিশিং ডিপার্টমেন্টের উপর। ফিনিশিং ডিপার্টমেন্ট কোনো রকম তেল মেরে পাস করে দিল মাল। আমি মালিক তো মনে করতেছি খুব আমার মাল পাস হয়ে গেছে। একটা সুতার প্রবলেমের কারণে আপনার আনইভেন থেকে শুরু করে জিএসএম শুরু করে সব ধরনের প্রবলেমগুলো আসতেছে। আপনি যদি সুতাটা ঠিক মতো দিচ্ছেন তাহলে কিন্তু আপনার এত ফোকাস করা লাগে না। আপনি লে দিচ্ছেন, এখন লেতে দেখা গেছে যে দুই পাশে আপনি দেওয়ার কথা 1/2 ইঞ্চি অ্যালাউন্স, কিন্তু আপনি দিয়ে রাখছেন 2 ইঞ্চি। কেন? আপনার এই জিএসএমের কারণে, আপনার এই সুতার কারণে জিএসএম ভ্যারি করতেছে, তারপরে ডায়া ঠিক থাকতেছে না, যার কারণে একটা লে আসতেছে 6 ইঞ্চি বেশি, আরেকটা লে আসতেছে 6 ইঞ্চি কম। এতে করে যখন আমি অনেকগুলো রোল একসাথে কাটি তখন কী হয়, আমার অনেক ওয়েস্টেজ যাচ্ছে। এই ওয়েস্টেজটা ঠিক করতে গেলে আপনাকে প্রথমেই করতে হবে সুতা নির্ধারণ করতে হবে ঠিক মতো। সুতা ঠিক মতো নির্ধারণ করে নিটিং করতে হবে ওই স্টিচ দিয়ে। আপনি নিটিং যদি ওই স্টিচ দিয়ে না করেন, আপনার মানে ফেব্রিক্সের ডাইংয়ে আসে এই প্রবলেমগুলো দেখা দেবে। এই প্রবলেমগুলো আপনি প্রোডাকশনের পরে ডাইং করার পরে কীভাবে আপনি সলভ করবেন, কোন মেকানিজমে আপনি সলভ করবেন? সফটওয়্যার দিয়ে সলভ করেন, ইম্পসিবল। আপনি বুঝাইবেন দিস অ্যান্ড দ্যাট, আসলে কিছু করতে হবে না। তো মেইন ওখানে গোড়ায় হাত দিতে হবে। সুতা কীভাবে ভালো আনা যায়, ডাইং কীভাবে ভালো করা যায়, ভালো ফ্যাক্টরিতে কীভাবে ডাইং করা যায়। আপনি দেখেন ফেব্রিক্সের কোয়ালিটি প্রবলেমের কারণে বিভিন্ন ধরনের ইস্যু আছে, একদম ইনস্পেকশন পর্যন্ত ইস্যু আছে, ইনস্পেকশন পর্যন্ত ফেল হয়ে যায় শুধুমাত্র ফেব্রিক। কিন্তু এখানে দেখেন 10 টাকা সেভ করার জন্য অনেকগুলো দাফে আমাদের প্রবলেমগুলো ফেস করতে হয়। এই প্রবলেমগুলো কিন্তু মালিক ফেস করে না, ফেস করে নিচের কর্মচারী, যার কারণে মালিক অতটা ফিল করে না। মালিক দেখে কি রেজাল্ট দরকার। রাইট কাউন্টে সুতা ইউজ করছি, ফেব্রিকের নিটিংয়ের প্যারামিটার ঠিক ছিল, ঠিক মতো ডাইং হয়েছে, ফিনিশিং হয়েছে, আচ্ছা ভালো ফেব্রিক চলে আসছে। এরপরেও তো আসলে আমার কাটিং ওয়েস্টেজ হচ্ছে। মানে আমি একটা সিম্পল ডাটা দিয়ে আমরা অনেক সময় দেখি যে আমরা ইনসেন্টিভের জন্য যখন ক্লেম করতে যাই তখন কিন্তু আমরা এই ফেব্রিকের ইউটিলাইজেশন নিয়ে একটা বিপদে পড়ে যাই। আমার একটা ক্যালকুলেশনে আমি যদি বলি তাহলে আসলে 35 থেকে 40% ওয়েস্টেজ কিন্তু আসলে চলে যায় আমি একটা ইয়ানটা হাতে পাওয়ার পর। লাইক আমি হচ্ছে 60 থেকে 65 বা 65 থেকে 70% ফেব্রিক আসলে ইউটিলাইজ করতে পারতেছি।
আমি যদি শুরু থেকে বলি যে ধরেন কথার কথা যে আমি সুতা পেলাম হাতে, এরপর আমার নিটিংয়ে যদিও নিটিংয়ে প্রসেস লস ধরা হয় না, তারপর আমি ধরলাম 0.25%। অনেক সময় এটা নেগেটিভ হয় আসলে ময়েশ্চারের কারণে আরও গেইন করে। এটা যদি হয় 0.25%, তারপরে হচ্ছে এটা গেল আমার হচ্ছে নিটিং থেকে আমি আসবো হচ্ছে ডাইংয়ে যদি আসি তাহলে ডাইংয়ে কিন্তু আমার অন অ্যান এভারেজ আমি যদি দেখি তাহলে হচ্ছে 11 থেকে 14% এরকম প্রসেস লস যায়। তো আমি ধরে নিলাম যে এখানে অ্যাভারেজ হচ্ছে 12। তারপরে আমি হচ্ছে ডাইং করার পরে ফেব্রিক পেয়েছি, ফেব্রিক পাওয়ার পরে মার্কারে যখন করতেছি, মার্কারে কিন্তু স্ট্রেট ওয়েতে আমার বেসিক আইটেম লাইক সিঙ্গেল জার্সির বেসিক আইটেমগুলো যেগুলো টি শার্ট, রেগুলার টি শার্ট, পলো শার্ট, এগুলোতে 80 থেকে 90%-এর মধ্যে থাকে, বা 85 থেকে 90। যেগুলো একটু ক্রিটিক্যাল লাইক ট্যাঙ্ক টপ বা শেপ আছে, এগুলোতে হচ্ছে 70 থেকে 75 বা 78। সো আমি অন অ্যান অ্যাভারেজ যদি 85 ধরি তাহলে এখানে আসতেছে 15%। ওনার কাজটি আমার জন্য যে ইকুয়ালি ইম্পর্টেন্ট, অথবা আমি যে 5%, 2%, 3% যে পার্সেন্টেজগুলো আপনারা বললেন, সেই জায়গাটা যে আমার জন্য লস, এইটা তো আগে ফিল করতে হবে। এই ইন্টারাকশনতে এবং ইন্টার কানেক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ওয়ার উই আর স্ট্যান্ড, যে প্রত্যেকটি কাজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। দেন উই ক্যান কাম আপ অন দ্য সলিউশনসের দিকে, যে একজনের সাথে কাজ করলাম, যে সফটওয়্যারের বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে মার্কেটে, আমি হয়তো একটি প্রোডাক্টকে প্রমোট করছি, আমার কম্পিটিটর আরও 19 জন কম্পিটিটর আছে, হু ইজ দ্য বেস্ট, এই অ্যানালাইসিসটি করার জন্যও হইতেছে যে হাবসের প্রয়োজন আছে। How to really decide the most optimum software, or how we can understand যে আমরা মার্কারের এফিসিয়েন্সি, আমার যে ফ্যাব্রিক কোয়ালিটি হোয়াট এভার ইট ইজ, যেটা আমার আছে আমাকে তো কাটতেই হবে। সো হাউ আই ক্যান অপটিমাইজ ইট। ডোন্ট ডিপেন্ড অন দ্য পার্সন। আমি যেটি বলছি যে আপনাদের যে ক্রাইসিসটি আছে, এইটির প্রায় 90% সলিউশনস ইট ইজ দেয়ার। আমরা যেমন ফেসবুকে একটি পোস্টস দেখে থাকবেন যে মোবাইল আমাদেরকে ক্যামেরা এখন আর লাগে না, আমাদের মোবাইলই হয়ে যাচ্ছে, টর্চ লাগছে না, রেডিও লাগছে না, নেভিগেট, এই যে কাজগুলো মার্কার মেকিং সলিউশনস, ইটস নট অ্যান এআই সেটিকে নিয়ে নিচ্ছে। আপনি দেখেন আমি যে প্রোডাক্টটিকে প্রমোট করি বা যে প্রোডাক্টের সাথে, তার বয়স 53 ইয়ার্স। এআই কাজ করে কিভাবে? ডেটার উপরে 53 ইয়ার্স ধরে এই ডেটাটিই আছে আমাদের কাছে। এখন বেস্ট মার্কার কোনটি, এটির জন্য এক্সপার্টিজের প্রয়োজন, এআই আমাকে বলে দিচ্ছে ওই ডাটার সাথে কানেক্টেড করে দিস ইজ দ্য বেস্ট। এবং ফার্স্ট ওয়ার্ল্ড তারা এইটিতে অভ্যস্ত। এখন আমার থার্ড ওয়ার্ল্ডে আমরা যারা বাস করি, সেখানে যদি আমি এই টেকনোলজিটিকে প্রমোট না করি, অথবা তাদেরকে এডুকেটেড না করি, অথবা ইনহ্যান্স না করি, তাহলে দ্যাট ইজ দ্য ক্রিমিনাল অফেন্স ফর আস অ্যাকচুয়ালি। আমি এটি ডেলিভারি করলাম না। আমি যদি মোটা দাগে ভাগ করি আসলে আমাদের চ্যালেঞ্জ এরিয়াগুলোকে, যে তিনটা। ওয়ান, ইফ ইউ লুক এট দ্য র মেটেরিয়াল কোয়ালিটি, এটা আসলে অনেক সময় আমাদের হাতে কন্ট্রোল না, কারণ আমাদের অনেকে নিজেদের মিল থাকে না, অনেক সময় আমাদের আউটসোর্সিং করতে হয়। ইভেন আমার যদি নিটিংও থেকে থাকে, ইটস এন ওপেন ক্যাপাসিটি, ডিপেন্ডিং অন গেজ অ্যান্ড আদার জিনিসপত্র আমার মাঝে মধ্যে আউটসোর্স করা লাগছে, রাইট? অ্যান্ড তারপর আমরা যদি ধরে নিই যে আমরা সব কিছু এথিক্যালি ম্যানেজ করেছি, রাইট কাউন্টের সুতা, রাইট প্রপার ট্রিটমেন্ট করেছি, অ্যান্ড আই গট এ রাইট ফ্যাব্রিক, তারপরেও কিন্তু আমাদের ওয়েস্টেজ প্রচুর হচ্ছে। সেকেন্ড যে পার্টটা, এটা বেসিক্যালি হচ্ছে এক্সিকিউশন লেভেল হচ্ছে স্টার্ট হয় আমার ফ্যাব্রিকের এস্টিমেশন থেকে, যে আমার যে বায়ারের অর্ডারগুলো আমি নিচ্ছি সেটার এগেনস্টে আমার কতটুকু বায়ার ফ্যাব্রিক কিনতে হবে। মাথায় একটা জিনিস রাখতে হবে, ফ্যাব্রিক কিন্তু একবার কিনে ফেললে ওটা কিন্তু আমরা ব্যাংকের টাকা দিয়ে, লায়াবিলিটি দিয়ে, ইন্টারেস্ট দিয়ে কিনে ফেললাম। আনলেস আনটিল উই আর নট শিপিং ইট আউট, দ্যাটস এ লায়াবিলিটি ফর দ্য কোম্পানি। এখন এই জায়গায় এসে ফ্যাব্রিক সেভিংটা কিন্তু নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটি না, এটা আমি খুব শক্তভাবে ক্লিয়ার করতে চাই। কারণ কি, আমরা মনে করি কি ফ্যাব্রিক বাঁচানো হচ্ছে ক্যাডের কাজ বা কাটিং টিমের কাজ। আপনি চিন্তা করেন, আপনার মার্চেন্ডাইজার যদি রাইট মিলের সাথে যোগাযোগ না করে, ইভেন কি ইট গোজ বিয়ন্ড টু ইয়োর মিল, আপনার মিল যদি আপনাকে স্পেশালি ওভেনের ক্ষেত্রে রাইট উইথের ফ্যাব্রিক না পাঠায় বা রাইট ডায়ার ফ্যাব্রিক না পাঠায়, বা আপনার ইভেন কি যদি রোলের মধ্যেও যদি তার ডেভিয়েশন থাকে, কিছু রোল পাঠাইলো 50 ইয়ার্ড, কিছু রোল পাঠাইলো 100 ইয়ার্ড, আপনার কিন্তু গ্রুপিংয়ের পরিমাণ অনেক বেড়ে যাবে, আপনার এক্সিকিউশনের পরিমাণ বেড়ে যাবে, আপনার কাটিংয়ের এফিসিয়েন্সি কমবে। সেকেন্ডলি, আমরা যখন এস্টিমেশন লেভেল থেকে কথা বলছি, এস্টিমেশনে আমি সিম্পলি বলবো কাটিং এমন একটা জায়গা যেখানে হিউম্যান ইমোশনের কোনো জায়গা নেই। ইটস এ কমপ্লিটলি ম্যাথমেটিক্যাল বেসড সায়েন্স, রাইট? আমি অঙ্ক ভালো পারলে আমি ভালো সেভ করতে পারবো, আমি যদি অঙ্ক খারাপ পারি তাহলে আমি সেভ করতে পারবো না। ইটস অ্যাজ সিম্পল এজ দ্যাট। এটা আমাকে থার্ড পয়েন্টে নিয়ে আসে আমার, উইচ ইজ আওয়ার হিউম্যান রিসোর্স। মোস্ট অফ দ্য জায়গায় আমরা যখন ক্যাড নিয়ে কাজ করছি বা প্ল্যান নিয়ে কাজ করছি, আমরা কিন্তু একটা ভাইটাল এরিয়া এড়ায় যায়, সেটা হচ্ছে
আমি অ্যাকচুয়ালি কি রিসিভ করলাম ফ্যাব্রিক, আমার রোল বাই রোল, আমার রোলের ইনফরমেশনগুলো কি, সেটার কোয়ালিটি প্যারামিটার কি, সেটাকে আমরা কতটুকু এফিসিয়েন্টলি গ্রুপিং করতে পারছি, এবং আমার একটা লেভেল পর্যন্ত যাওয়ার পর 90-95% যাওয়ার পর আমার যে প্ল্যানের ডেভিয়েশন থাকবে, সেই ডেভিয়েশনটাকে আমরা কিভাবে এখন রিয়েল টাইম অ্যাডজাস্ট করতে পারি। এখন প্রোডাক্ট যেহেতু ম্যানেজ করি, প্রোডাক্টের নামের পাশে এআই লেখা থাকে, অ্যান্ড এআই হ্যাজ বিকাম এ বাজওয়ার্ড। আমি আসলে এআই বলবো না, দিজ আর এক্সট্রিমলি সফিস্টিকেটেড অ্যালগোরিদম যেটা রিয়েল টাইম ডেটা কালেক্ট করতে পারে এবং রিয়েল টাইম আপনাকে চেঞ্জ থ্রো করতে পারে। এখানে ব্যাক, এখানে ফ্রন্ট পাশাপাশি রেখে তারপরে স্লিপ দুইটা এখানে দিতে, এইখানে আমার অনেক বড় এফিসিয়েন্সি লস হয়, কারণ আমি এক লাইন করে স্ট্রাইপ মার্কার করি, বড় মার্কার করতে পারি না। সলিড মার্কার করলে আমি 8 গজ 10 গজ করতে পারি, স্ট্রাইপ মার্কার করলে 1 থেকে 1.5 গজ 2 গজ হাইট। এইখানে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে কিনা, মানে আরো বড় কিছু করা যায় কিনা স্টেপ ঠিক রেখে। হাউ টু আন্ডারস্ট্যান্ড যে আমার ইচ রোলের টায়াটা আমি কিভাবে জানতে পারি? আমি সবার জন্য বলতেছি, কাটিং প্ল্যানে একটা জিনিস আমাদের আবার বুঝতে হবে, বেস্ট কাটিং প্ল্যান বলতে কিন্তু কিছু নেই। দেয়ার ইজ অলওয়েজ অপটিমাইজ কাটিং প্ল্যান। এটা ডিপেন্ড করে বায়ারের দেওয়া কোয়ালিটি প্যারামিটার আমি কতটুকু মানবো। সবাই কিন্তু 100% মানে না, ওইখানেও আমাদের একটা ক্লাবিং হয়। সেই ক্লাবিংটা এখন পর্যন্ত ডিপেন্ডেন্ট হয় হচ্ছে গিয়ে কোনো একজন কাটিং মাস্টার থাকে, 15 বছরের এক্সপিরিয়েন্স, উনি এক মিস্টিরিয়াস ওয়েতে কাজ করে যেটা কেউ বুঝে না, নোবডি নোজ। হ্যাঁ, এবং ওনাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি একটু লজিক্যালি এক্সপ্লেন করেন একটা এক্সেল শিটে, তখন উনি ওটাও বুঝাইতে পারেন না। বাট নাও কাম টু দ্য পয়েন্ট অফ রবিন ভাই, যে আমি অ্যাকচুয়ালি কি করব। কোনো একটা বেঞ্চমার্ক ধরে তো আমার প্ল্যান করতে হবে, সেটা হোক আমি আমার সাপ্লায়ার দেওয়া প্যাকিং লিস্টকে বিশ্বাস করব, আমার উইথ কি এবং আমার ইয়ে কি, অথবা আমি আমার 10% থেকে আমি একটা গেস্টিমেট করব, 10% ইয়ে থেকে। যারা 100% শিঙ্কেজ করছে তারা কিন্তু 100% ব্ল্যাঙ্কেট কাটতেই পারে, 100% রেজাল্ট তারা করে। স্পেশালি ডেনিমে আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা 100%ই করছে। টেক পেকার পিও পাওয়ার পরেই আমরা বুকিং মার্কারে চলে যাই। ইনিশিয়ালি এটার পরে ফিট স্যাম্পল পাঠাই উইথিন 7 ডেজ অথবা 10 দিনের ভিতরে। এর মাঝে আমার নিটিং ডাইংয়েও চলে যায় আর কি, ফেব্রিকটা, বাল্ক ফেব্রিকটা। ফিট পাওয়ার পরে কাস্টমার ফিটের কমেন্টস দিল উইথ কিছু কারেকশন। তখন হয় কি, আমি যে ডায়াটা সিলেক্ট করছি এই 72 ইঞ্চির ভিতরে, 72 ইঞ্চির ভিতরে যে আমি ডায়াটা সিলেক্ট করছি, আমি প্যাটার্নটা বসাইছি এইভাবে করে। প্যাটার্নটা বসানোর পর আমার এফিসিয়েন্সি আসছে 87। তো আমার এটা বেস্ট আসছে। এখন হঠাৎ করে আসলো ফিট কমেন্টস কি আমার এই চেস্টে 2 সেম প্লাস করলো, তখন কিন্তু আমি ডায়াতে আর হাত দিতে পারতেছি না, ডায়া আমার অলরেডি ইন হাউস। সো এইখানে কি হয়, আমার এই এফিসিয়েন্সিটা তখন 87 থেকে 82-তে অথবা 83-তে চলে আসে। এটা 20 থেকে 25% কেসে হয়। আমরা যেগুলো 40 দিনের অর্ডার নিচ্ছি, যেগুলো 35 দিনে 45 দিনে, লেডিস, মেন্স, কিডস, এগুলোতে আমার 20% কেসে এরকম আমরা ফেস করি। আপনি লাস্ট মোমেন্টে এসে আপনাকে সিএম বাড়িয়ে দিয়েছে, সুতরাং যিনি মার্চেন্ডাইজার আছেন বা যিনি এটাকে প্রোডাক্টটিকে নেগোসিয়েশন করেছে, আপনি যখন এফিসিয়েন্সি ড্রপ করতেছেন তার মানে আপনার ফ্যাব্রিক্স বেশি লাগছে, এই তো। সেই ক্যালকুলেশনটি নিয়ে যখনই উনি এইটি রিসিভ করবেন, মার্চেন্ডাইজিং পয়েন্টে যে কারেকশনটি দিয়েছে, অর্ডার প্রসেস হয়ে যাচ্ছে, সে তখনই নেগোশিয়েট করবে। ইট ইজ নট টু উনাকে তুমি ইফিসিয়েন্সি কেন ফ্যাব্রিক্স ইয়ে করেছে, দ্যাট ইজ দ্য বিজনেস সলিউশন নিড টু বি। আমরা একটা খুবই কমন কনসেপ্ট জানি যে লে যত কম হবে তত ভালো কাটিং, রাইট? বাট অ্যাকচুয়ালি কি কখনো হয় লে কম? সবসময় সবাই কি চিন্তা করে না যত বেশি লে সম্ভব। অফকোর্স আমাদের সবসময় একটা সিচুয়েশন চলে আসছে এখন ইন্ডাস্ট্রিতে যে we are always firefighting. It's time we have to come out of that also. Out of all the things that we see, the reason behind the wastage, the biggest reason is allowance. আপনার কনজাম্পশনের উপর অ্যালাউন্স বসে, তো বসে না? মার্চেন্ডাইজার কিছু বসায়, স্যাম্পলের লোক কিছু বসায়, ক্যাডের লোক কিছু বসায়। বাট এই যে অ্যালাউন্সটা, এটাকে আপনি এখন ফাইট করবেন কিভাবে? কারণ মার্চেন্ডাইজারের ভয় তো যদি শিপ করতে না পারি, কাটিং রুমের ভয় হচ্ছে যদি কাটতে না পারি। বিল্ড আ কালচার ওয়্যার দিস, অফকোর্স ডেটা ড্রিভেন ডিসিশন হবে, ডেটা তো আপনাকে হেল্প করবেই, বাট এটার চেয়ে বড় কথা হচ্ছে যে টু বিল্ড দ্যাট কালচার, এখানে এই অ্যালাউন্সের ট্রান্সপারেন্সিটা আসবে, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা না হলে আসলে গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট। আমরা যদি প্রায়োরিটি সেট করতে পারতাম তাহলে এটার বাকি মেকানিজম দাঁড় করে ফেলতে পারতাম। তো প্রথম লেকিংটা হচ্ছে আমাদের প্রায়োরিটা, আর প্রায়োরিটা হতে হয় টপ ডাউন, ওনার সাইড থেকে। কারণ আমি প্রথমে সুতার যে ইস্যুটা নিয়ে মহিব ভাই যেটা শুরু করছে, আমরা সুতাতে না গেলাম, যদি গার্মেন্টসের পার্সপেক্টিভ ফ্যাব্রিক থেকে শুরু করি। উপরে মালিক, যে মালিকরা এত কিছু শিখাইছে কে? মালিক এত কিছু জানে না, সে ইনভেস্টর। মালিকরা শিখাইছে হচ্ছে মানুষ, মালিকের আশেপাশে যারা কি চাণক্যরা বসে আছে, ওরাই শিখাইছে স্যার ফ্যাব্রিক কি $1000 কম দিয়ে আনছে। কালকে বলতেছিলাম, কথা ছিল হচ্ছে কি 160 GSM এর আনবে, এই কথার উপর কাজ নিছি, বুকিংও দিছি, কিন্তু আনার কথা ছিল $1000 দিয়ে, আনছে হচ্ছে কি
$50 দিয়ে। মালিককে গিয়ে বলছি $50 সেভ, মালিক হাততালি দিছে। বাট এই $50 কম্প্রোমাইজ করতে গিয়ে এমন একটা ডাউনগ্রেডের ফ্যাব্রিক নিয়ে আসছে, যেটা নিয়ে আসছে আপনার ওই যে উইথ ভেরিয়েশন, আপনার শেড ভেরিয়েশন, লট অফ দ্য থিংস। সো শুরু হয়েছে প্রায়োরিটি দিয়ে, এরপর আসছে হচ্ছে হিউম্যান। এই কাজটা করছে কে? ডাউনগ্রেড করছে কে? হিউম্যান। সুতা যেটা 36 কাউন্ট বা 40 কাউন্ট যাই বলি না কেন, মানে কথা রাখি না কে? হিউম্যান, এআই করে না। সো এই জায়গায় হচ্ছে যেহেতু প্রায়োরিটি লেকিংস ছিল, আমি মানুষগুলোকেও কী করিনি, নারিশ করিনি। এখন আবার যেই লোকটা $50 কম দিয়ে ফ্যাব্রিকটা আনছে, সে কিন্তু খুব মানে অ্যান্ড্রিশ। আমি যদি মার্কেটিং, মার্চেন্ডাইজার, ওরা কিন্তু বেশ পড়াশোনা জানা। তার মানে এখানে আমি এডুকেটেড লোক নিছি, আমরা যেটাকে প্রায়োরিটির কথা বলতেছি, কিন্তু সেটাকে ম্যানেজ করার জন্য আমার কাছে কোনো ফাংশনাল এসওপি নেই। সো থার্ড প্রবলেমটা হচ্ছে দ্যাট ডোন্ট হ্যাভ এ ফাংশনাল এসওপি। আমার কোন রুলের সাথে কোন এনবিটা আমি কি দিলে ভালো হয়, আমার কাছে কতটুকু ফ্যাব্রিক আছে সেটা পাচ্ছি কোত্থেকে? আমি যে ডাটা দিচ্ছি, যেমন ভাইয়া বলছে হচ্ছে কি, আমার কাছে এখন ওই যে বুকিংয়ে প্রোডাক্ট টাইপ যখন আমি দিচ্ছি, বুকিংয়ে যখন দিচ্ছি সে বলে দিচ্ছে কোন টাইপের মার্কেট লাগবে, কত ইফিসিয়েন্সি হবে, কিন্তু স্টিল দেয়ার ইজ 8% কি বাফার, বিকজ এআই ক্যানট জেনারেট দ্য ডাটা। এআই নিজেকে ট্রেন আপ করতে পারে যদি ভুল ডাটার উপর ট্রেনিং হয়। তো এই জন্য মাঝখানে আমার একটা প্যারামিটার থাকতে হবে, যেটা কি করবে, এটা গাইডিয়ান কাউন্সিল বলবো আমরা। লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে বিজনেস এথিক্স। আমরা খুবই দুর্বল এই জায়গায়, কারণ এথিক্স যদিও কি এই অনেকে আমরা বলি হচ্ছে রিলিজিয়াস টার্ম, বাট হিউম্যান জন্মগতভাবে রিলিজিয়াস। আমি ব্রাজিলে দেখছি হচ্ছে কিছু মানুষ সমুদ্র পূজা করে, বিকজ দে বিলিভ দেয়ার সাম সুপার পাওয়ার। সেই জন্য আমি বলি প্রত্যেকটা মানুষ রিলিজিয়াস, কিন্তু এই রিলিজিয়ানের সাথে যখন বিজনেস এথিক্সটা অ্যাড করা যায়, হোয়াট এভার ইউ উইল ডু, আই উইল নট ডিফ্রাইভ ইউ, আই উইল নট চিট উইথ ইউ। যেমন উনি বলছে আমি 4000 প্লাস মানুষ বলে আমি 2% প্লাস্টিক। সো এই জিনিসটা যতদিন মানুষের ভিতর কি বিল করা যাবে না, আপনি যতই মেকানিজম বলি না কেন, হ্যাঁ মেবি দেয়ার ইজ এ রেজাল্ট, বাট সাস্টেনেবল রেজাল্টের জন্য আমার কাছে মনে হয়েছে বার্ডস আই ভিউ যেটা বলছেন আমার এই ছোট অভিজ্ঞতা থেকে, এই 4টা জিনিসকে যদি ইন্টিগ্রেট করি, হোপফুলি আমরা কি আরও বেটার কিছু নিয়ে আসতে পারবো। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস আর হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। আমরা এই দুটো খুব চিন্তা করি, ডিসকাস করি, বাট আসল রিয়েল ইম্প্যাক্ট আমাদের কোথায় কোথায় আছে, একদম প্রোডাক্ট প্রিপারেশন থেকে শুরু করে কাটিং পর্যন্ত প্রত্যেকটা সিমলেস অপারেশন যদি আমরা করতে পারি উইথ দ্য ট্রেসেবিলিটি, ডেফিনেটলি আমরা প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারবো এবং সিএসআরকে হিট করতে পারবো। আপনি যে কোশ্চেনটা করেছিলেন যে স্ট্রাইপ মার্কেট করা যায় কিনা, এখানে আমাদের একটা ডিফিকাল্টিজ আছে। কি ডিফিকাল্টিজ? বাজারে আমাদের জানার মতো 19টা কম্পিটিটিভ সলিউশন আছে যারা ক্যাড নিয়ে কাজ করে। আমরা কি কখনো তাদেরকে জিজ্ঞেস করেছি যে স্ট্রাইপ মার্কেট করা যায় কিনা? কতজন আমরা জিজ্ঞেস করেছি? দেন হচ্ছে যে আমরা আসলে যখন ক্যাড ম্যানেজার, টেকনিক ম্যানেজার কাজ করি, আমি যদি বিলিভ করি আমি সব জানি, দ্যাটস দ্য ডিফিকাল্টিজ। আমি সেটা আলোচনা করি না, সেটা টিমের ভেতরে হোক, সেটা একটু বাইরে গিয়ে হোক, আমি সেটা আলোচনা করি কিনা। যে আলোচনা না করি দেন আমি সেটা জানবো না। স্ট্রাইপ মার্কেট আজ থেকে যদি 5 বছর আগে ধরি, সেটা অলরেডি মার্কেটে আছে। দ্যাট মিনস 5 বছর আপনি কিন্তু ম্যানুয়ালি কাজ করছেন, আপনি 5 বছর লস করেছেন। দুটো জায়গায় আমরা এখানে কাজ করি, একটা হচ্ছে যারা এখানে পারফর্ম করবে তাদেরকে অলওয়েজ ট্রেনিং করে দেওয়া এবং তাদেরকে সে কানেক্টেড করা। নাম্বার 2 হচ্ছে যেটা আপনি বলছিলেন যে যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা 2021 সালে একটা ফ্যাক্টরির সাথে কাজ করি, আর এই স্ট্রাইপ চেক মোটিভ মার্কেট কাজ করতো। তারা আসলে যে তাদের ছিল 78 থেকে 79%। আমরা সেইটাকে এবং মার্কার তারা 10% করতো হচ্ছে অটো এবং 90% তারা ম্যানুয়াল করতো। সেইটাকে আমরা অটোতে নিয়ে গেছি 98%-এ, এবং তারা এখন এফএসসি রান করে 87%-এর উপরে। দ্যাট মিনস এই যে একটা লং টাইম 3 বছর সময় এসে আসলে 78 থেকে 88% এসছে। দ্যাট মিনস সে কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজ করছে। এই কাজগুলো আসলে আমাদের ভেতরে এখন ইন্ডাস্ট্রিতে আমাদের কম, এই জায়গাটাতে আমাদের একটা ডিফারেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এখানে র্যাপ আপ করবো। থ্যাঙ্কস টেক্সটাইল টুডে ইনোভেশন হাব ফর দিস নাইস ইনিশিয়েটিভ।